সোয়াইন ফ্লু হচ্ছে যে এটা হচ্ছে যে ভাইরাল ডিজিজ জ্বর, হ্যাঁ, আমরা যেটাকে ভাইরাল জ্বর বলি এটা হচ্ছে সোয়াইন ফ্লু বা ডেঙ্গু। হ্যাঁ, বর্তমানে হচ্ছে যে ডেঙ্গু অ্যাভেলেবেল। হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে এখন ডেঙ্গু সিজন, এই সিজনে ডেঙ্গু বেশি হয়। তবে ডেঙ্গুতে আমরা অবশ্যই খেয়াল রাখবো কি দিব না, NSAID কন্ট্রা ইন্ডিকেটেড দেওয়া যাবে না, যেমন ডাইক্লোফেন, কিটোরোলাক, নেফ্রোসিন, ইন্ডোমিথাসিন, NSAID ড্রাগ আছে ফার্মাকোলজিতে দেখবেন। হ্যাঁ, NSAID গ্রুপ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে যে এসব ড্রাগ হচ্ছে যে আপনার হ্যামোরেজ করে। হ্যাঁ, হ্যামোরেজ মানে হচ্ছে ব্লিডিং তৈরি করে, মানে ইন্ডোমিথাসিন, হ্যাঁ, ব্যথানাশক ওষুধ। এইসব ব্যথানাশক ওষুধ আমরা দেওয়া যাবে না ডেঙ্গুতে। যদিও রুগী বলবে প্রচুর হাত পা ব্যথা করে, রুগী ডেঙ্গুতে প্রচুর ব্যথা হয়, প্রচুর ব্যথা করলে প্যারাসিটামল নাফা এক্সটেন্ট, নাফা EX 665 মিলিগ্রাম ডাবল করে দিবেন। হ্যাঁ, 2টা করে দিবে, দিলে ব্যথা কমবে। তারপরেও আমরা ওইদিকে যাব না। ওইদিকে কেন যাব না? যদি ওগুলা দেওয়া হয় তাহলে রুগীর ভিতরে ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে রুগীর রক্তশূন্যতায় ওখানে মারা যায়। ঠিক আছে, সেজন্য ডেঙ্গুর চিকিৎসাই হচ্ছে একটা, শুধু প্যারাসিটামল। আর যদি রুগী এই প্যারাসিটামলেই ভালো হয়ে যায়, শুধু প্যারাসিটামল খাবে। আর হচ্ছে যে যদি দুর্বল লাগে তাহলে হচ্ছে স্যালাইন ট্যালাইন খাবে, লেবুর শরবত টরবত খাবে, তারপরে হচ্ছে যে স্বাস্থ্যকর খাবার খাবে, পুষ্টিকর খাবার খাবে। এটাই হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। যদি হ্যাঁ, না, এটা হচ্ছে ভাইরাস, ডেঙ্গু হচ্ছে ভাইরাস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব। ডেঙ্গু হচ্ছে ভাইরাস, করোনা যেরকম ভাইরাস, এটাতে যেরকম, এটাতে অ্যান্টিবায়োটিকে, করোনা তো অ্যান্টিবায়োটিকের রুল নয়, তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এটার কারণ আছে, কারণ তো বলছি গতকালকে মনে হয়। ঠিক আছে, তাহলে এটা দিব। কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম যদি দেখা দেয়, মানে যদি কোনো কারণে ব্লিডিং দেখা যায়, ডেঙ্গুতে মেইনলি হচ্ছে যে রক্তকণিকা থাকে আমাদের 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই ডেঙ্গুতে অনুচক্রিকার পরিমাণ কমে যায়, মানে হচ্ছে প্লাটিলেট কাউন্ট, এটা সবাই জানে। হ্যাঁ, প্লাটিলেট কাউন্ট যদি নর্মালি হচ্ছে যে 1.5 লাখ থেকে 4 লাখ থাকে, প্লাটিলেট কাউন্ট 1.5 লাখ থেকে 4 লাখ। যদি কোনোভাবে 50,000-এর নিচে নেমে যায় তাহলে তাকে প্লাটিলেট ট্রান্সফিউশন, মানে রক্ত নিয়ে ডিরেক্ট রক্ত দিতে পারে। তবে ডিরেক্ট রক্ত থেকে হচ্ছে যে ভালো কাজ, হ্যাঁ, এটাই যখন আপনার রক্ত ক্ষরণ হচ্ছে, প্লাটিলেট দিলে রক্ত জমাট বাঁধতে যেন সাহায্য করে, সেজন্য আমরা প্লাটিলেটটা দিই। ডেঙ্গুতে বেশি লোক মারা যায় হচ্ছে যে রক্তক্ষরণে, মানে হচ্ছে যে শরীরের ভিতরে হচ্ছে যে রক্তক্ষরণ হয়, অনেক সময় বাইরেও হয়। আপনার বাইরে দেখা যায় লাল লাল স্পট তৈরি হয়। হ্যাঁ, রোজ স্পট, মানে লাল স্পট তৈরি হয়, ওইসব কারণে রক্তক্ষরণে মারা যায়। সেজন্য হচ্ছে যে আমরা দিলে স্যালাইন দিতে পারি, প্যারাসিটামল দিতে পারি, আর হচ্ছে খাবার স্যালাইন দিতে পারি। আর খুব বেশি সমস্যা হলে হসপিটালে প্লাটিলেট দিবে। ঠিক আছে, অথবা ব্লাড স্যালাইন, নর্মাল স্যালাইন দেবে। আর একটা পেশেন্টের যদি প্রেশার কমে যায়, অনুষঙ্গিক, যেহেতু উনি এটা বলছে, একটা পেশেন্টের 2টা ক্লাস একসাথে নিয়ে নিতেছি। হ্যাঁ, গ্যাপ দেওয়ার দরকার, গ্যাপ দিলে সময় নষ্ট। আচ্ছা, আমরা কোনো কারণে একটা পেশেন্টের প্রেশার কমে গেছে, বাড়িতে অনেক সময় এরকম হয় না যে একটা লোক হঠাৎ করে ঘুরে পড়ছে, প্রেশার মেপে দেখলাম যে তার প্রেশার লো,
প্রেশার লো কখন বলবো? নর্মাল প্রেশারের রেঞ্জ কত কে বলতে পারবে? প্রেশারের লেভেল কত? নর্মাল প্রেশার লেভেল কত? ব্লাড প্রেশার 120/80 তো হচ্ছে যে একটা মিডিয়াম রেঞ্জ। এটা হচ্ছে যে দুইটা প্রেশার, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। উপরেরটা বড়টা যেটা ওটা হচ্ছে সিস্টোলিক, ছোটটা যেটা ওটা হচ্ছে ডায়াস্টোলিক। হ্যাঁ, সিস্টোলিক হচ্ছে যে 100 থেকে 139 এটুক পর্যন্ত হচ্ছে নর্মাল। 100 থেকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এখন একটা বাচ্চা মনে করেন হচ্ছে যে 130 এসে, তখন কিন্তু 130 বাচ্চার জন্য বেশি। ঠিক আছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 139 পর্যন্ত মোটামুটি নর্মাল ধরা যায়। হ্যাঁ, 139 সিস্টোলিক। আর ডায়াস্টোলিক হচ্ছে 60 to 90। তাহলে এটার মাঝামাঝি বরাবর আমরা ধরছি হচ্ছে যে 120/80। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট যে আমরা প্রেশার কম তাহলে কত হইলে বলবো? যদি 100 সিস্টোলিক 100-এর নিচে নেমে যায়, আর হচ্ছে ডায়াস্টোলিক হচ্ছে 60-এর নিচে নেমে যায়, তাহলে 100/60 তার মানে প্রেশার কম, অথবা 90/60 প্রেশার কম। হ্যাঁ, অথবা 60/30 মানে হচ্ছে যে হ্যাঁ কাছাকাছি। ঠিক আছে, আর যদি বলা হয় 140/100 মনে করেন এটা তো 90, হ্যাঁ 140/90 তাহলে কিন্তু বেশি। মনে করেন 100, এটা 89 পর্যন্ত আর কি, যদি আমি 90 লিখে ফেলছি 89 হবে। হ্যাঁ, একলাই অনেক কি 89। 140-এর উপর 40 মানে হচ্ছে প্রেশার, আর 90 মানে প্রেশার। 140/90 মানে প্রেশার বেশি। ঠিক আছে, তাহলে 140 যদি বলা হয় 150/100, 160/100, তারপর হচ্ছে 200, অনেক সময় 220/120 এরকমও হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আপনার প্র্যাকটিসের জন্য। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রেশার। আপনারা নেবে প্রেশারটা চেক করার জন্য, ঘুরে পড়লে প্রেশার চেক, প্রত্যেক রোগীর প্রেশার মাপতে হবে এবং দেখলে কইবা আমার প্রেশারটা একটু মাপি দাও। ঠিক আছে, ডাক্তার দেখলে হ্যাঁ, আমরা তো হসপিটালে রাউন্ড দিতে যাই, রাউন্ড দেওয়া লাগে হচ্ছে যে 3 বার। হ্যাঁ, সকালে 9টার দিকে একবার, দুপুরে একবার, মানে বিকালে 4টার দিকে একবার, রাতে আবার 9টার দিকে একবার। স্যার এখানে তো কিছু সিম্পটম পাওয়া যায়, ঘাড় ব্যথা এগুলো এগুলো প্রেশার হচ্ছে এগুলো, তখন এগুলো যে আমরা নর্মাল জানি 100 থেকে 139 পর্যন্ত নর্মাল, এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে? হ্যাঁ, যদি হচ্ছে যে পেশেন্টের, আর আরেকটা হচ্ছে যে প্রেশার তো এটা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রেশার মনে করেন একজন লোকের একদিন আপনি 150/90 পাইছেন একদিন, তাহলে এটাকে আপনি প্রেশার বলতে পারবেন। আপনার কাছে একদিন আসছে, আসিয়ে দেখছেন যে প্রেশার হচ্ছে যে 150/90, তাহলে আপনি তাকে প্রেশার বলতে পারবেন না। তাকে 3 দিন, মিনিমাম 3 দিন ফলো আপ, 3 দিন মাপতে হবে। 3 দিন বলবেন যে প্রথম দিন আসলে যদি দেখেন 150/90, তাহলে আপনি বলতে পারবেন না যে তার প্রেশার। প্রেশার মানে হচ্ছে পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, মানে হচ্ছে যে সব সময় তার প্রেশারটা বেশি থাকে, তখনই আমরা হাই প্রেশার বলবো। ঠিক আছে, পারসিস্টেন্ট মানে সব সময় প্রেশারটা বেশি থাকলে, যদি টেস্ট করার পর দেখি যে 3 দিনেই যদি বেশি থাকে, তখন আপনি বলবেন তার প্রেশার আছে। আর যদি একদিন মাপছেন, একদিন বেশি আর বাকি 2 দিন নাই, তাহলে তার প্রেশার না, প্রেশার নর্মাল। একদিন কেন বাড়ছে? একদিন সে ঝগড়াঝাড়ি করছে, অথবা ঘুমায় নাই, অথবা কোনো ঝামেলা হয়েছে, এই কারণে সে আসছে, মনে করেন মারামারি লাগছে, অথবা ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল, অথবা আগের দিন রাতে ঘুম হয় নাই, এই জন্য আসি আপনি কইতেছে আমার কেমন কেমন জানি লাগতেছে, প্রেশারটা মাইপা দেখো।
তারপর আপনি প্রেশারটা মাইপা দেখলেন যে 150/90, আপনি তো বললেন ভাই আপনি তো শেষ, আপনি তো হাই প্রেশার, আপনি সাথে সাথে হাই প্রেশারের ওষুধ দিয়ে দিলেন। হাই প্রেশারের ওষুধ দিলে প্রেশার, এইবার প্রেশার 2-3 দিন রোগী 2-3 দিন প্রেশারের ওষুধ খায়, রোগীর প্রেশার হয়ে যাবে লো, লোয়ে আবার আপনার কাছে আইব, দেখব লো, ঠিক আছে। সেই জন্য হচ্ছে যে প্রেশার 3 দিন পর পর। এখন প্রথম দিন যেহেতু তার প্রেশার বেড়ে গেছে, এখন তো আমাকে ম্যানেজমেন্ট দিতে হবে না, যেহেতু আমি প্রেশারের ওষুধ দিতে পারছি না তাকে, আমি তাকে যেহেতু তাকে প্রেশার বলতে পারতেছি না, সেজন্য তো আর আমি তাকে তো ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করব? তাকে অ্যাংজিওলাইটিক দিব। মানে হচ্ছে তার যেই মাথাটা যেন ঠান্ডা থাকে, সেজন্য তার দুশ্চিন্তা এই জন্য এইসবগুলো কমানোর জন্য আমরা অ্যাংজিওলাইটিক দিব। সেটা হচ্ছে যে কোনো একটা ঘুমের ওষুধ দিয়ে দিব, হ্যাঁ, স্লিপিং পিল। স্লিপিং পিল দিব, সেটা যেটাই দিতে পারি, লাইজোটানিল দিতে পারি, ফেজ দিতে পারি, তারপর হচ্ছে যে ও সেডিল বলছে সেডিল দিতে পারি, তারপর হচ্ছে যে আপনার রিবোট্রিল দিতে পারি, যে যেটা ইচ্ছা, যে কোনো একটা ঘুমের ওষুধ দিলাম। হ্যাঁ, 1 ডোজ রাতে যদি আসে তখন স্টেট খাওয়াই দিবেন, স্টেট একটা দিয়ে দিবেন, যাই ঘুমাক, সমস্যা নেই, ঠিক আছে। একটা ডেলি, এর পর থেকে রাতে, প্রতিদিন রাতে একটা করে খাইবো 4-5 দিন। আর হচ্ছে আমরা তাকে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টিসাইকোটিক কম্বিনেশন ড্রাগ দিব, হ্যাঁ। 3 দিনেই যদি আমরা প্রেশার বেশি পাই তখন আমরা হাই প্রেশারের ওষুধ দিই। এটা অ্যাংজিওলাইটিক, ANXIOLYTIC লাইটিক, হ্যাঁ। আর আমরা একটা অ্যান্টিডিপ্রেসেন্ট প্লাস অ্যান্টিসাইকোটিক ট্যাবলেট দিব। ওটা আমরা জানি ফ্রেনজিট নামে পাওয়া যায়, হ্যাঁ, ফ্রেনজিট, অ্যানজেন্টা, রেনজিট, অনেক নামে পাওয়া যায়, যেটা দেয়, হ্যাঁ, ঠিক আছে। এই 2টা ওষুধ দিয়ে আমরা তাকে বাড়িতে পাঠাই দিব। ফ্রেনজিটের সাইড এফেক্ট আছে আপনি যদি ক্রনিক ইউজ করেন, মোর দেন 3 মান্থ। সব ওষুধের সাইড এফেক্ট আছে, প্যারাসিটামলেরও সাইড এফেক্ট আছে। তবে হ্যাঁ, এটার আরেকটা সাইড এফেক্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, কোনো কিছু খাইতে মনে করে না। এটা হচ্ছে কাদের ফ্রেনজিট বেশিরভাগ লোক দেওয়া হয় যাদের বয়স 40-এর উপর, পোস্ট মেনোপজা, মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেছে যাদের, হ্যাঁ, তাদের এই ফ্রেনজিট যদি আপনি 6 মাস বা 1 বছর, 2-3 বছর, অনেকে আছে 20 বছর 25 বছর পর্যন্ত খাইতেছে ফ্রেনজিট। কারণ এটা খাইলে ভাল লাগে, মাথা ঠান্ডা থাকে, সব কিছু ইউফোরিক লাগে, মজা লাগে, শান্তি। হিরোইন খাইলে যেরকম শান্তি লাগে, মজা লাগে, ঠিক আছে। তারা খায় অনেক কষ্ট করে, মামলা টামলা খায়, তারপরেও খায়, কিনলাই ওরা খাইয়া তারা মজা খায়, ঠিক আছে। ঘুমের ওষুধ খাইলো, যারা একবার ঘুমের ওষুধ খাইলে দেখবো তারা মজা হয়, ঘুমটা ভালো হয়, তারা কিন্তু ছাড়ে না, ঘুমের ওষুধ খাইতে থাকে। যে কোনো জিনিস, যারা একবার সিগারেট খাইছে, ঠিক আছে, তারা দেখা গেছে, হ্যাঁ, দুটোই ড্রাগ। যেমন ইন্ডিয়াতে কিন্তু এগুলো কই থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে না, ইন্ডিয়াতে কিন্তু এগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, অতটা সমস্যা করে না। বাংলাদেশে হচ্ছে যে সমস্যা, কারণ হচ্ছে যে এগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু। যেমন আপনার মেন্টাল স্ট্যাটাস যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন অপরাধ কর্মে জড়াই পড়বেন। আপনি যদি না জানেন এটা ভালো না খারাপ, তখনই তো আপনি খারাপটা করবেন। সেজন্য হচ্ছে যে ওইসব ড্রাগ হচ্ছে যে মানুষের যে ব্রেনের বিচার ক্ষমতা এটা কমাই ফেলে, তখনই বিভিন্ন অপরাধ কর্মে জড়িত হয়। সে কারণে সরকার এগুলা নিষিদ্ধ করছে। তবে নিষিদ্ধ করলে সবার জন্য নিষিদ্ধ করা উচিত, হ্যাঁ। যেমন কিছু আছে না, লাইসেন্স নিয়ে খায়, লাইসেন্স দেওয়ার কি দরকার, আমার মতে দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে মেলিট্রাসিন, আরেকটা আছে নরট্রিপটাইলিন, হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে।
হ্যাঁ যাবে, বিলো 40-তে দেওয়া যাবে, তবে আপনি হাফ করে দিতে হবে। হ্যাঁ হাফ, কারণ হচ্ছে বিলো 40 বলতে আপনি 10 ইয়ার্সের পরে দিতে পারবেন, 10 ইয়ার্সের পরে। হ্যাঁ 10 ইয়ার্সের পরে দিতে পারবেন হাফ করে। কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, শুধু আপনি রিবোট্রিল দিতে পারেন, তাকে হচ্ছে 4 ভাগের 1 ভাগ দিবেন। হ্যাঁ অর্ধেক না, তার বয়স অনুযায়ী আপনি ডোজ মেনটেন করবেন আর কি। এটা ডোজ আছে যে এই ড্রাগ প্রতি কেজিতে এত এত। এগুলো আমরা যখন ওই মা ও শিশু আছে একটা অধ্যায়, হ্যাঁ, তখন আমরা বাচ্চাদের কিছু ড্রাগ ইম্পর্টেন্ট যে ড্রাগগুলো, প্যারাসিটামল, তারপর অ্যান্টিহিস্টামিন, তারপর হচ্ছে যে অ্যান্টিবায়োটিক, তারপর ওগুলো হচ্ছে যে আমরা তখন বাচ্চাদের কী ডোজে দিব সেটা আলোচনা করবো। হ্যাঁ, তারপরের টপিকস কি? আচ্ছা, এটা হচ্ছে যে প্রেশারের তো ইয়ে হইল। হ্যাঁ, মাথা ব্যথার কারণ এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, কেন মাথা ব্যথা? মাথা ব্যথা মাইগ্রেনের কারণে হইতে পারে মাথা ব্যথা, তারপরে হচ্ছে দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা হইতে পারে, প্রেশারের কারণে মাথা ব্যথা হইতে পারে, তারপরে হচ্ছে যে তার যদি কোনো কারণে ঘাড়ে ইনজুরি থাকে সে কারণে মাথা ব্যথা হইতে পারে, মাথার টিউমার থাকলে, ব্রেনে যদি কোনো টিউমার থাকে তাহলে সে কারণেও মাথা ব্যথা হইতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তার যদি চোখের সমস্যা থাকে তাহলেও মাথা ব্যথা হইতে পারে, নাকে সাইনোসাইটিসের সমস্যা থাকলেও মাথা ব্যথা হইতে পারে, দাঁতে যদি ডেন্টাল ইনফেকশন থাকে তাহলেও মাথা ব্যথা হইতে পারে। অনেক কারণে মাথা ব্যথার কারণের অভাব নেই। হ্যাঁ, মহিলারা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় সেটার কারণে মাথা ব্যথা হইতে পারে। আপনি একটা ওষুধ খাইলেন, ওষুধের সাইড এফেক্টের কারণে কি? কালাজ্বর। হ্যাঁ, কালাজ্বরের ট্রিটমেন্টও হচ্ছে যে এটা মেডিকেল ট্রিটমেন্ট। ঠিক আছে, এগুলা পরীক্ষা নিরীক্ষা করে দিতে হবে। কালাজ্বর, টিবি, ঠিক আছে, তারপর হচ্ছে যে আর কি কি আছে, হেপাটাইটিস, এগুলো হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। এগুলো হচ্ছে যে হোম ট্রিটমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, ম্যালেরিয়াও মেডিকেল, কারণ হচ্ছে এগুলো ম্যালেরিয়া কনফার্ম হইতে হবে। ম্যালেরিয়া যেটা এগুলা যে হ্যাঁ কমন কোল্ডটা ইয়া করা যায়, কারণ ওগুলো হচ্ছে আপনি কনফার্ম হয়ে চিকিৎসা দিতে হবে। হ্যাঁ, কালো জ্বরের সিমটম হচ্ছে কালা মানে কি কালো হয়ে যাবে, আসলেই কালো হয়ে যায়, রুগী কালো হয়ে যায়। হ্যাঁ, আর প্রচণ্ড জ্বর থাকে, ফ্যাট ফুলে যায়। ঠিক আছে রে, তারপর হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রক্ত পরীক্ষা করলে কালা এজার নামক একটা জীবাণু আছে। হ্যাঁ, ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া না অবশ্যই, এটা প্যারাসাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে এই জীবাণু যখন আমরা পাবো তখনই আমরা কালাজ্বরের চিকিৎসা আলাদা, ওটা সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, ওগুলা হচ্ছে অ্যাভেলেবেল নাই, ফার্মেসিতেও পাওয়া যায় না। ঠিক আছে, সেজন্য এগুলো চিন্তা করার দরকার নেই। আচ্ছা, আর টিবির ক্ষেত্রেও টিবির ডাকও ফার্মাসিতে পাওয়া যায় না, যায়? টিবির ওষুধ ফার্মেসিতে পাওয়া যায়? যায় না। কোথায় পাওয়া যায়? এগুলো ব্রাকে দেয়, সরকারি হসপিটালে দেয়। তবে টিবি সম্পর্কে কিছু ধারণা জেনে রাখা দরকার, কারণ হচ্ছে যে টিবি ইম্পর্টেন্ট। টিবির আগে আমরা ইয়াটাতে পড়বো। হ্যাঁ, কমন কোল্ড হচ্ছে সর্দি জ্বর। হ্যাঁ, সর্দি জ্বর হলে আমরা কি দিব? কে বলতে পারবে? সর্দি জ্বরের চিকিৎসা তো সবাই জানে, সবাই জানে। কে কে জানে? দাঁড়ান, কারা কারা জানে? দাঁড়াই যান। 1 2, এরাই তো জানে, আর বাকিরা তো জানে না কিছু, বাকিরা পড়ে না, শুধু কোর্সে করে। সার্টিফিকেট নিয়ে কিতা করবে? সার্টিফিকেট নিয়ে পরে দেখা গেছে যে রুগী পাইতো না তো। হ্যাঁ, আর কেউ আপনার পাইতেন? হ্যাঁ, অ্যালার্টল। আচ্ছা, আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিব, অ্যান্টিহিস্টামিন। হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন অনেকগুলো আছে। কি কি আছে আপনি বলেন, কি কি আছে? হ্যাঁ, ড্যাসলর, অ্যালার্টো, হ্যালসেট, আর রুফা, আর ফ্যাক্সো, আর লোরাডাডিন, আর বিলাস্টিন আছে। হ্যাঁ, আর
ইভাস্টিন তো ইভাস্টিন কোন গ্রুপের? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো ফ্যাক্সোফেনাডিন একই গ্রুপের। আর কি আছে? অ্যালসেট আছে। আর কি আছে? মোনাস আছে, মোনাস, মন্টেলুকাস। ঠিক আছে, তাহলে যে কোনো একটা আমরা অ্যান্টিহিস্টামিন দিব। হ্যাঁ, এটা অ্যান্টিহিস্টামিন দেওয়ার কারণ কি? অ্যান্টিহিস্টামিন কি করে? অ্যান্টিহিস্টামিন হচ্ছে যে আপনার যে হচ্ছে যে ইয়া জাতীয়, লালা জাতীয় যে সিক্রেশনটা হয়, যেমন মুখের কফ, লালা, চোখের পানি, তারপর হচ্ছে নাকের পানি, এগুলো যেন সিক্রেশন বের না হয়, সেজন্য অ্যান্টিহিস্টামিনটা এটার কাজ করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে প্রদাহটা কমায় কিছুটা। তাহলে একটা অ্যান্টিহিস্টামিন দিলাম, দিয়ে হচ্ছে যে আপনার যে সর্দি নাকের পানিটা বন্ধ হওয়াটা কমাইলাম আমরা কি দিয়ে? অ্যান্টিহিস্টামিন দিলাম। হ্যাঁ, আর কি দিব? একটা প্যারাসিটামল দিব তখন যদি জ্বর থাকে, জ্বর থাকলে দিব, জ্বর না থাকলে দিব না। ঠিক আছে, আর কি দেওয়া যায়? আর কি দেওয়া যায়? আর জিঙ্ক দেওয়া যায়। হ্যাঁ, ভিটামিন দেওয়া যায়। জিঙ্ক কমন কোল্ডে কাজ করে। হ্যাঁ, জিঙ্কের ব্যবহার ওই দিন কমন কোল্ড বলছিলাম না? জিঙ্কের বহুল ব্যবহার, জিঙ্কের অনেক ব্যবহার আছে। হ্যাঁ, করোনা তো জিঙ্ক অনেক ইম্পর্টেন্ট কাজ করে। কীভাবে কাজ করে? করোনার রোগীরে দেখবেন, কেউ দেখছেনি করোনা রোগীর প্রেসক্রিপশন? দেখছেন জিঙ্ক আছে? হ্যাঁ, জিঙ্ক আছে, ডিরাইজ আছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম আছে, কোরাল ক্যালডি, তারপর হচ্ছে যে ডিরাইজ আছে, আরও আছে ভিটামিন। এগুলো হচ্ছে ভিটামিন জাতীয়। তার মধ্যে ওগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যে জিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা লোক যদি। এবং এটা ইম্পর্টেন্ট হচ্ছে, অনেকেই আপনার কাছে যাবে যে খাবারের রুচি নেই, বাচ্চারা খাবার খাইতে চায় না, তখন হচ্ছে জিঙ্ক দিবেন। তবে জিঙ্ক দিলে এটা বলে দিতে হবে যে আপনাকে মিনিমাম 3 মাস জিঙ্ক, এবং এটার সাথে একটা ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ দিবেন। বিকোনেক্স, হ্যাঁ, অথবা বিকোজিন ডাইরেক্ট জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। তবে সেটা হচ্ছে যে এক ফাইল খাইলেই হবে না, এক ফাইলে যথেষ্ট না, এটা বলে দিতে হবে। হ্যাঁ, এক ফাইল খাইয়া করবো কই, আমার বাচ্চা তো আগের মতোই খাওয়া দাওয়া তো করে না, লাভ হয় না, কাজ হয় না। এটা কাজ করতে মিনিমাম হচ্ছে যে 1.5 মাস সময় লাগবে, তবে টানা 3 মাস খাইতে হবে। হ্যাঁ, তখনই কাজ হবে। 3 মাস খাবে। ডোজ হচ্ছে যদি যেহেতু 3 মাস দিবেন, একবার করে দিবেন। আর যদি তার বেশি সমস্যা হয় তাহলে আমরা 2 বার দিতে পারি। ঠিক আছে, তবে একবার করে দিবেন। হ্যাঁ, তাহলে আর কোনো সাইড এফেক্ট থাকবে না। যে কোনো ওষুধের আপনার যদি সন্দেহ হয়, ওষুধের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার যদি সন্দেহ হয়, বিশেষ করে ব্রেনের ওষুধ, ঘুমের ওষুধ, অথবা হচ্ছে যে ব্রেনের যে কোনো খিচুড়ি, তারপর হচ্ছে যে খিচুড়ি, অ্যাজমা, যে কোনো হচ্ছে যে ব্রেনের যে অ্যান্টিডিপ্রেসার, অ্যান্টিসাইকোটিক, এই ওষুধগুলো আপনার যদি নলেজ কম থাকে তাহলে অলওয়েজ লো ডোজে দিবেন, কম ডোজে দিবেন। কম ডোজে দিলে রুগী সেফে থাকবে, বা অন্ত উপকার করতে না হওয়ার ক্ষতি হইব না। ঠিক আছে, আর বেশি ডোজে দিলে রুগী মারা গেলে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, সে কারণে অবশ্য গ্রাম্য ডাক্তাররা ঝামেলার সম্মুখীন হয় না। কেন? গ্রাম্য ডাক্তার, ফার্মাসিস্ট, এই পর্যন্ত কোনো সময় শুনছেন কোনো ফার্মাসিস্টের দোষ দিতে, অথবা কোনো গ্রাম্য ডাক্তারকে দোষ দিতে রুগী মারার জন্য? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওটার তবে গ্রাম্য ডাক্তাররা কম সমস্যার সম্মুখীন হয়, কারণ যে কোনো বয়সে খাইতে পারবে, 1 বা জন্মের পর থেকে খাইতে পারবে।
ঠিক আছে, তবে ডোজ আছে, ডোজ আমি পরে বাচ্চাদের ক্ষেত্রে পড়াই দিব। হ্যাঁ স্যার রেবিস চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্সের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ইউজ আচ্ছা, এটার ক্ষেত্রে কি বলতে চাইছিলাম, ও গ্রাম্য ডাক্তাররা এগুলো শিকার হয় না, কারণ হচ্ছে যে তাদের লিগাল কোনো ডকুমেন্ট নেই, মানে তারা কোনো প্রেসক্রিপশন দেয় না। ফার্মেসিওয়ালা প্রেসক্রিপশন দেয়, তা কোনো প্রমাণ আছে? আমি যদি এখন মনে করেন শুধু এই জিম্যাক্সটা আপনার হাতে দেওয়ার পরে আমি যদি আমি দেই নাই, রিস্ক আছে? কোনো রিস্ক নেই। ঠিক আছে, এই জন্যেই হচ্ছে যে আপনি ফার্মেসিতে যে উনি ফার্মেসিতে, আপনার ফার্মেসি আছে না, মাঝে মাঝে যান নাকি, দেখবেন যে ব্যথার ওষুধের জন্য যদি বলে যে 80 বলে, হ্যাঁ আমার আজকে সারাদিন কাজ করছে, বিশেষ করে যারা ডে লেবার আছে তারা সারাদিন মাটি কাটি যাওয়া সন্ধ্যাবেলা যাইব, যাইয়া বলবে যে 1 ডোজ ওষুধ দেন, তখন কি দিবে? 1 নম্বর হচ্ছে প্যারাসিটামল, 2 নম্বর ডাইক্লোফেনাক, 3 নম্বর হচ্ছে ইন্ডোমিথাসিন, 4 নম্বর দিলে একটা স্টেরয়েড কটন দিয়ে দিব, 4টা থেকে 4টা খান, দেখবো ইনস্ট্যান্ট কিন্তু তার ব্যথা ভালো হয়ে যায়। এই 4টা ওষুধ দিবে, কটনটা কম দেয়, তবে এই 3টা কম্পালসারি দেয়, কম্পালসারি। কারণ আমি ওই যে আমার একটা কাজিনের দোকান আছে, আমি ওনার দোকানে যখন পড়াশোনা করতাম, মানে MBBS পড়াশোনা করার সময় বাড়িতে গেলে ওনার দোকানের মধ্যে বসতাম, আমি দেখতাম উনি আসলে কি দেয়। তা আমি তো মোটামুটি জানি, আমি কিছু বলতাম না, ওনার দেওয়া উনি দেয়, কারণ ওনার কাস্টমার কমে যাবে আমি যদি কিছু বলি। তো দেখতাম যে এই 3টা কম্পালসারি, এটা 4টা। এখন এই যে উনি এগুলা দিচ্ছে, এগুলা যদি এই লোক মাসখানেক খায় তাহলে কিডনি, হার্ট, লিভার কিচ্ছু থাকতো না, হ্যাঁ সব শেষ। কিন্তু সে তো বুঝে না। হ্যাঁ, সবগুলো হচ্ছে যে ব্যথানাশক ওষুধ, সবগুলোই ব্যথানাশক ওষুধ। এখন সবগুলো ব্যথানাশক ওষুধ দিলেও ক্ষতি হইলো, ওনাকে ধরার কোনো স্কোপ নাই, কারণ উনিও 1 ডোজ করে দিছে, খাই ফেলছে, আর কোনো প্রমাণ নাই। কিন্তু এখন আমার কাছে যদি আসে, আমার কিন্তু উপরে পেটের মধ্যে নাম থাকবে, এই ডাক্তার দিছে, আর ডেট থাকবে কবে দিছে। আমি একটা রুগীরা চাইলেও একটা প্যারাসিটামল দিলে ডাইক্লোফেন দিতে পারতাম না, ডাইক্লোফেন দিলে প্যারাসিটামল দিতে পারতাম না। এই জন্য আমার কাছে আইলে তাড়াতাড়ি রুগী ভালো হইতো না, রুগী ভালো হইতে একটু সময় লাগবে। ঠিক আছে, আর ওনার কাছে গেলে সাথে সাথে 1 ডোজেই ভালো। ঠিক আছে, 1 ডোজে ভালো হওয়ার পরের ইফেক্টটা তো আর বললাম না। হ্যাঁ, ব্যথার ওষুধের ক্ষেত্রে, NSAID-র ক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে, এবং স্টেরয়েডের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। পরের টপিক কি বলছিলাম? চিকেন পক্স। চিকেন পক্স আমরা সবাই চিনি, হ্যাঁ পক্স, যেটা পক্স হিসেবে চিনি। ম্যালেরিয়া হসপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ হসপিটাল ম্যানেজমেন্ট, জলাতঙ্ক সম্পর্কে পড়ানো হবে। হ্যাঁ, চিকেন পক্স। চিকেন পক্স হচ্ছে যে আমরা পক্স, এটা নর্মালি হচ্ছে পক্স হয় নাই, চিনে না এমন কোনো লোক নাই, আমরা সবাই চিনি, এবং মোটামুটি মনে হয় সবার হয়ে গেছে। সবার হয়েছে না? কার হয় নাই? পক্স হয় নাই কার? একজন। হ্যাঁ, আর কেউ আছে আপনার হয় নাই? আর আমাদের একটা কথা আছে, আমরা গ্রাম্য একটা কথা আছে, জীবনে একবার হইলেও পক্স হইব। এটা বলে না যে জীবনে, হ্যাঁ মূলত জীবনে একবার হইলেও পক্স হইব এটা না, জীবনে একবার পক্স হইলে আর হবে না, কথা হচ্ছে এটা। জীবনে একবার পক্স নাও হইতে পারে, তবে যদি একবার হয় তার হয় না। কেন হয় না? কারণ পক্স যদি একবার হয় তার শরীরে পক্সের অ্যান্টিবডি ডেভেলপ করে, এই অ্যান্টিবডিটা আজীবন থাকে। এখন করোনার ক্ষেত্র, করোনার রোগী করোনা আক্রান্ত হওয়ার পর 14 দিন পরে অ্যান্টিবডি ডেভেলপ করে, কিন্তু এই অ্যান্টিবডিটা 6 মাস থাকে। এটা যদি আজীবন থাকতো তাহলে করোনার ক্ষেত্র একবার হইলে আর করোনা হইতো না। ঠিক আছে, কিন্তু দুঃখজনকভাবে এটা হচ্ছে 6 মাস থাকে, কিন্তু চিকেন পক্সের ক্ষেত্রে এটা মোটামুটি লাইফ লং থাকে অ্যান্টিবডিটা। এই জন্য হচ্ছে একবার হইলে
আর সেকেন্ড টাইম চিকেন পক্স হয় না। তবে সেকেন্ড টাইমও হইতে পারে যদি অ্যান্টিবডিটা দুর্বল হয়, ঠিক আছে, হইতে পারে, তবে সংখ্যা হচ্ছে 0.1%, রেয়ার নাই বললেই চলে, ঠিক আছে। আর চিকেন পক্সের ট্রিটমেন্ট তেমন লাগে না, আমরা গ্রামে হচ্ছে কি নিম পাতা খাওয়াই, ওকে হোম ট্রিটমেন্ট ওগুলো দেয়, ওগুলো দিলেও চলে। তবে আমরা যেহেতু মেডিকেলে পড়ি, আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব। তো মেডিকেল ম্যানেজমেন্ট কি দিব, আমরা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল দিব, হ্যাঁ, ভাইরুক্স নামে পাওয়া যায়, হ্যাঁ, ভাইরুক্স 400 মিলিগ্রাম। এটা নর্মালি 3 to 5 টাইমস দেওয়া হয়, 3 থেকে 5 বার, আমরা 3 বারে দিব, হ্যাঁ, সকাল দুপুর রাত। 400 মিলিগ্রাম ভাইরুক্স অ্যাসাইক্লোভির গ্রুপের। এটা 5 দিন, হ্যাঁ, অ্যাসাইক্লোভির 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 গ্রুপের, ঠিক আছে, ভাইরুক্স নামে পাওয়া যায় অ্যাসাইক্লোভির। তো এটা দিব, তবে এটা না দিলেও চলে, কারণ হচ্ছে যে এটা 5 দিন দেয়, যে কোনো ভাইরাস নিজে নিজেই ভালো হয়ে যায়, 5 দিন পরে নিজে নিজেই আপনি এটা দিলেও ভালো হবে, না দিলেও ভালো হয়ে যাবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন এই ভাইরাস যেহেতু তার শরীরে কি হয়, এরকম গোটা গোটা হয়, এবং এই পানিটা বের হয়ে গেলে ওখানে একটু হালকা ক্ষতের মতো তৈরি হয়, এই ক্ষততে যেন ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। ভাইরাল ইনফেকশন তো অলরেডি ডেভেলপ করছে, সেজন্য যেন ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, সেজন্য আমরা তাকে একটা অ্যান্টিবায়োটিক দিব। ভাইরাস অ্যান্টিভাইরাল দিলে দিলাম, না দিলে নাই, দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ অ্যান্টিভাইরাল অলরেডি 5-7 দিন পরে এমনি ভাইরাস ভালো হয়ে যায়। কিন্তু যেন ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ডেভেলপ না করে, সেজন্য আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল দিব, ফ্লুক্লক্স দিব, হ্যাঁ, ফ্লুক্লক্স 500, এটা হচ্ছে 4 বেলা, ঠিক আছে। ফ্লুক্লক্সাসিলিন দিব, অথবা অন্য গ্রুপের ওষুধ দিতে পারি, আইভেন্টি দিতে পারি, মক্সিফ্লক্সাসিন, ঠিক আছে, অথবা আমরা তবে স্কিনের জন্য ফ্লুক্লক্সাসিলিনটাই সবচেয়ে ভালো কাজ করে, অথবা সেফিরোক্সিন দিতে পারি, সেফিরোক্সিন প্লাস কেউলিনিক অ্যাসিড, সেফাক্লেভ, ঠিক আছে, এই দুইটা দিতে পারি। তাহলে মেইনলি হচ্ছে আমরা মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক, আর ব্যথার জন্য প্যারাসিটামল, আর হচ্ছে যে যদি তারপরও রুগী একটু মোটামুটি টাকা পয়সা থাকে, কোনটা, সেফাক্লেভ, না না ওটা 2 বেলা, সেফিরোক্সিন প্লাস ক্লেভুলোনিক অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ, দাম বেশি এগুলো, তাহলে শুধু সেফিরোক্সিন দিবেন, ক্লেভুলোনিক অ্যাসিড বাদ। এটা হচ্ছে যে 7 দিন, 1 সপ্তাহ। আর ইম্পর্টেন্ট, চুলকানির জন্য অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে। আর হচ্ছে যে যদি রোগী ধনী হয়, তাহলে একটা লোশন দিতে পারেন, লোশন ক্যালামাইন, হ্যাঁ, শেষ। তারপর হচ্ছে রেভিক্স দিয়ে আমরা শেষ করবো, জলাতঙ্ক, হ্যাঁ, শেষ। ব্যবহার হচ্ছে আমরা 3 বেলা ব্যবহার করব, এটা কটন দিয়ে, তুলা দিয়ে, কটন বার্গ আছে না, ওটা দিয়ে আমরা ব্যবহার করব, হালকা যেন কই যে না। আর স্টেরাইল হ্যান্ড দিয়ে দিব, স্টেরাইল মানে হচ্ছে যে লোকে দিবে ওই লোকে হাত ধুয়ে ভালো করে দিবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে লাস্ট টপিক হচ্ছে আমরা জলাতঙ্কটা পড়ি, এরপরে আর বাকিগুলো মোটামুটি এখানে শেষ। এআরআইটা আছে, যক্ষাটা আছে, হ্যাঁ, নেক্সটটা আমরা যক্ষা, এরপরে আপনারা পর্যন্ত দেখে আসবেন, 137 পেজ পর্যন্ত, হ্যাঁ, চর্মরোগ, তারপরে হচ্ছে যে এর আগে আছে রক্তনালী ও হৃদরোগ সমূহ, হ্যাঁ, হাড় ও অস্থিসন্ধি, তারপর হচ্ছে বৃক্ক মূত্রনালীর রোগ, ঠিক আছে। মানে হচ্ছে যে 95 থেকে 137 পেজ পর্যন্ত দেখে আসবেন একবার, হ্যাঁ। আগামী ক্লাসে 95 থেকে 137 পেজ
ও নিউমোনিয়াটা মনে রাখবেন, হ্যাঁ নিউমোনিয়া ইম্পর্টেন্ট। হ্যাঁ নিউমোনিয়ার ট্রিটমেন্টও সেফ। নিউমোনিয়াতে আপনি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক লাগবে, আপনার একটা অ্যান্টিবায়োটিক দিবেন, অথবা একটাতে কাজ না করলে দুইটা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর হচ্ছে যে জ্বরের জন্য প্যারাসিটামল, আর হচ্ছে যে যদি তার সর্দি কাশি থাকে তাহলে তাকে একটা অ্যান্টিহিস্টামিন দেবেন, শেষ। অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে যে ফুসফুস, শ্বাসনালী, গলা, এগুলোর জন্য হচ্ছে মক্সিফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, লেভোফ্লক্সাসিন, ঠিক আছে। তারপর হচ্ছে সেফটিবিউটেন, এগুলা হচ্ছে এই 4-5টা ওষুধ মানে একদম ড্রামাটিক রেসপন্স করে, খুব বেশি ভালো কাজ করে। হ্যাঁ সেফটিবিউটেন এর দাম অনেক বেশি, একটা ওষুধের দাম 130 টাকা, ঠিক আছে। এটা প্র্যাকটিস করা কম দামি ওষুধের মধ্যে আছে। কম দামি কি ওগুলো তো 35 টাকা। হ্যাঁ মক্সিফ্লক্সাসিন 35, এজিথ্রোমাইসিন 35, তারপর হচ্ছে যে হ্যাঁ স্যাফিরোক্সিন দিতে পারেন, স্যাফিরোক্সিনের দাম কম আছে। এছাড়া আর কম দামি ওষুধ নেই। ফ্লুক্লোক্সাসিলিন আছে, ফ্লুক্লোক্সাসিলিনও কাজ করে, তাহলে এগুলা দিতে পারেন। হ্যাঁ কাজ করে, তবে কম। এগুলা কিছুটা কাজ করে, সব ভালো কাজ করে হচ্ছে যে লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, ঠিক আছে। সেফটিবিউটেন, হ্যাঁ না সিপ্রোসিন কাজ করে না। সিপ্রোসিন কাজ করে হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট, প্রস্রাবের রাস্তা, তারপরে হচ্ছে যে জিআই ট্র্যাক্ট, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলাতে ভালো কাজ করে। আচ্ছা তারপরে আসি আমরা শেষ টপিক্স। এই টপিক্স এখানের মধ্যে আরও 2-1টা টপিক্স বাদ আছে, এই 2-1টা টপিক্স আমরা নেক্সট ক্লাসে পড়ব, এবং 137 পেজ পর্যন্ত আমরা রিডিং পড়ে আসবো। রিডিং পড়ে আসলে কি হচ্ছে যে পড়াইলে পড়া বোঝা যায়, আর যদি আগে থেকে একটু নলেজ না থাকে তাহলে কিন্তু মাথার উপর দিয়ে যায়, তাহলে বোঝা যায় না, ঠিক আছে। আচ্ছা জলাতঙ্ক, রেবিস, জলাতঙ্কর ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট আছে, থাল পড়া দেওয়া হয়। হ্যাঁ থাল পড়া, তারপরে আরও অনেক পড়া দেওয়া হয়। জলাতঙ্ক মানে কি? জলাতঙ্ক কুকুরে কামড় দিলে যেটা হয়, কুকুরে কামড় দিচ্ছে, কাউরে যদি কুকুরে কামড় দেয় তাহলে আমরা কি করি? মাইলং খাওয়াই, তারপরে থাল পড়া দেই, তারপরে হচ্ছে যে লবণ পড়া দেই। হ্যাঁ লবণ পড়া, থাল পড়া, তারপর হচ্ছে মাইলং, আরও কি অনেক, এক এক অঞ্চলে এক এক রকম করে। এটাই হচ্ছে রেবিস বা জলাতঙ্ক। জলাতঙ্ক হয় রেবিস ভাইরাসের কারণে। জলাতঙ্ক বাংলাদেশের প্রেক্ষাপটে 99% কারণ হচ্ছে কুকুর, 99% কারণ হচ্ছে বাংলাদেশের কুকুর। আবার আফ্রিকান দেশ যেগুলো, ওগুলোর 99% কেজ হচ্ছে কজ হচ্ছে বাদুর। বাদুর কারণ কি? ওইসব দেশের মানুষ বাদুর খায় তারা, ঠিক আছে। তো বাদুর ধরে বা ধরা ছোঁয়া থাকে, এই জন্য হচ্ছে যে তাদের ওই বাদুর দ্বারা হয়। আর বাংলাদেশে আশেপাশে কুকুর থাকে, এই জন্য কুকুর দ্বারা হয়, ঠিক আছে। এছাড়া বিড়ালের মাধ্যমেও হইতে পারে, তবে বিড়ালের মাধ্যমে খুবই কম। বাদুরের মাধ্যমেও হইতে পারে, বাদুরেরও খুবই কম, কারণ বাদুরের আশেপাশে আমাদের কোনো সংস্পর্শ নয়। বাদুরের না, অন্যান্যগুলাতে তেমন পাওয়া যায় না। হ্যাঁ বিড়ালের মধ্যে পাওয়া যায় না, কারণ কি? কারণ হচ্ছে বিড়াল বেশিরভাগ হচ্ছে ঘরের মধ্যেই থাকে, এগুলো বের হয় না, ঠিক আছে। যদি বিড়ালের মধ্যে ওই যে 1% হইতে পারে, খুবই কম। 100টা বিড়ালের মধ্যে 100টা না 1000 বিড়ালের মধ্যে একটা বিড়ালের হইতে পারে। সেটা কিভাবে? বিড়াল আর কুকুরের মধ্যে অনেক সময় বিড়াল কুকুর দেখলে দৌড়ায়, কামড় দেয়। এখন মনে করেন একটা কুকুর জলাতঙ্কে আক্রান্ত, সেটা যদি বিড়ালকে কামড় দিল, ঠিক আছে নি, তখন কি হইল? তখন ওই বিড়াল আক্রান্ত হইল। ওই বিড়াল যদি আবার মানুষকে কামড় দেয় তখন মানুষ। তবে বিড়ালের মধ্যে পাওয়া যায় না, খুবই কম, ঠিক আছে। তবে আপনি একটা শিওর হওয়ার প্রসেস আছে। হ্যাঁ জলাতঙ্ক আছে কি নাই, আচ্ছা ওটা শেষ করি। থাল পড়া, পড়া, একটা লোকের আমরা দেখা গেছে যে কুকুরে কামড় দিছে, কামড় দেওয়ার পরে থাল পড়া দিছে,
থাল পড়া দেওয়ার পরে খুবই ভালো হয়ে গেছে। এখন এখানে কি থাল পড়ার কোনো ইয়ে আছে? থাল পড়ার কোনো আছে কি না? বাস্তবে আমরা মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করব এবং বাস্তবতার কথা চিন্তা করব। তাহলে এখানে থাল পড়ার কোনো রুল আছে কি না? পক্ষে বিপক্ষে রুল নাই, কোনো রুল নাই। কেন? এখন কিভাবে ভালো হইলো? ওই লোক তো কুকুরে কামড় দিছে, থাল পড়া দিছে, সে কিন্তু মেডিকেল কোনো ট্রিটমেন্ট নেয় নাই, কিন্তু সে ভালো আছে। তাহলে সে ভালো হইলো কীভাবে? এটা তো কোশ্চেন থেকে যায় না অলরেডি। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যে কুকুরগুলো আছে তার মধ্যে 99% কুকুরের জলাতঙ্ক রেবিস ভাইরাস থাকে না। 99% কুকুরের মধ্যে রেবিস ভাইরাস থাকে না। এবং এই রেবিস ভাইরাসটা হচ্ছে যে সব মৌসুমে থাকে না, এটা বিশেষ করে গরমকালের দিকে একটু ছড়ায় বেশি। ডেঙ্গু যেরকম একটা নির্দিষ্ট সিজনে ছড়ায়, করোনা ভাইরাসও দেখবেন একটা নির্দিষ্ট সিজনে ছড়ায়। ঠিক আছে? তো এখন মনে করেন সব কুকুরে নাই, যেই কুকুরের রেবিস ভাইরাস নাই, এই কুকুর যদি আমরা আজীবনে কামড়ায় তাহলে কি আপনার রেবিস হবে না। তাহলে ওই যেগুলোতে রেবিস ভাইরাস নাই, তার তো রেবিস ভাইরাস নাই, থাল পড়া দেখ আর না দেখ অলরেডি তো আপনি ভালোই। কিন্তু যেটা রেবিস ভাইরাস আছে এবং সে যদি থাল পড়ানো একবার সব পড়া দিয়ে দেখ, স্বয়ং আল্লাহ ছাড়া তাকে আর কেউ বাঁচাইতে পারবে না। উইদিন মানে 1 সপ্তাহের মধ্যে সে রেবিসের টিকা দিতে হবে। এটা সদর হসপিটালে পাওয়া যায় টিকা, কোথাও ফার্মেসিতে পাওয়া যায় না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পাওয়া যায় না, জেলা সদর হসপিটালে পাওয়া যায়। জলাতঙ্কের টিকা বিনামূল্যে পাওয়া যায়। হ্যাঁ, 5টা টিকা দিতে হয়। এটা হচ্ছে যে কুকুরে কামড় দিলে সাথে সাথে আপনি নিয়ে যাবেন সদর হসপিটালে, যোগাযোগ করবেন, আপনাকে 5টা ডোজে দেয়, 5টা ডোজ বিনামূল্যে দিয়ে দিবে। এই টিকা যদি না দেয় সে, এবং সে যদি রেবিস ভাইরাস যদি থাকে এবং টিকা না দেয়, তাহলে সে বাঁচার সম্ভাবনা 0, বাঁচবে না। আর টিকা দিলে বেঁচে যাবে। ঠিক আছে? সেজন্য হচ্ছে যে টিকার বিকল্প নাই। কিন্তু টিকা দেয় নাই, ভাইরাস হয়ে গেছে, এরপরে কিন্তু আর চিকিৎসা নাই। হ্যাঁ, এটার কি হয়, এটারও একটা ব্যাখ্যা, জিনিসটা এরকম। এটা অবশ্য আমার নিজের ব্যাখ্যা, এটা কোনো মেডিকেলের ব্যাখ্যা না। কারণ এই ধরনের এটা আমার যতটুকু মনে হয়, তারা বিষাক্ত কিছু ওষুধ দেয়, বিভিন্ন ওষুধ, তখন কি হয় তার প্রস্রাবের রাস্তায় ওই জিনিসটা এফেক্ট পড়ে। প্রস্রাবের রাস্তায় ওই ওষুধটা এফেক্ট করলে ওখান থেকে কি হয়, এই যে এই বিভিন্ন মাংস আছে না, প্রস্রাবের রাস্তার মাংস, ইপিথেলিয়াম হচ্ছে যে শেডিং হয়, মানে ইপিথেলিয়াম এর মাংস বের হয়ে চলে আসে। রেবিস হইলে ফ্যাটে কোনো বাচ্চা হবে না, প্রস্রাবের রাস্তায় কিছু হবে না, মানে গলার নিচে কিছুই হবে না। রেবিসে যা হবে সব হচ্ছে মাথার কোথায়? ব্রেনে। রেবিস মেনলি এফেক্ট করে হচ্ছে ব্রেনে এফেক্ট করে এক ধরনের সেল তৈরি করে। সেটা কি করে? এটার নাম জলাতঙ্ক হওয়ার কারণ কি? জলাতঙ্ক হওয়ার কারণ হচ্ছে যে যার একবার রেবিস হয়, সে তখন হঠাৎ করে হচ্ছে যে সে তো নর্মাল খাওয়া দাওয়া করে। আর রেবিসের লক্ষণ কিন্তু মিনিমাম হচ্ছে যে যেই কুকুরে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে, আচ্ছা ওটা পরে বলি। রেবিসের লক্ষণ হচ্ছে যে সে প্রথমে তো নর্মাল খাওয়া দাওয়া করে, যখন রেবিসটা চূড়ান্ত পর্যায়ে ডেভেলপ করে তখন তার খুব পিপাসা লাগলে সে বলে পানি খামো, একটু পানি দিতে বলে। পানি অল্প একটু নিলে কি হয়, পানিটা হচ্ছে যে তার পাকস্থলিতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়। শ্বাসনালীতে গেলে প্রচণ্ড পেইন হয়, অল্প একটুখানি। এরপরে হচ্ছে যে তার খুব পিপাসা লাগে, সে পানি খাইতে মন চায় কিন্তু খাইতে পারে না। তার সামনে যদি পানি আনে সে ভয় পায়, তার কাছে এটা বিষের মতো লাগে যে পানি দিলে সে মরে যাবে। সেজন্য পানি গ্লাস দেখাইলেই সে দূরে সরে যায়। কারণ তার তখন হচ্ছে যে কথা বলার যে স্পিচ, আমরা যে কথা বলি, কথা বলার ভোকাল কর্ডটা প্যারালাইজ হয়ে যায়, মানে হচ্ছে কথা বলতে পারে না, স্পষ্ট কথা বলতে পারে না। তারপর খাবার খাইলে খাবার ওটা শ্বাসনালীতে চলে যায়, তারপরে হচ্ছে যে খাবার পাকস্থলীতে যায় না। সেই কন্ডিশনে সে হচ্ছে যে পানি দেখলে ভয় পায়, মানে জলাতঙ্ক
এটা হচ্ছে হাইড্রোফোবিয়া বলা। হাইড্রো মানে পানি, ফোবিয়া মানে ভয়, পানির প্রতি ভয়, বাংলা হচ্ছে জলাতঙ্ক, জলের প্রতি আতঙ্ক। ঠিক আছে, জল দেখলে সে ভয় পাবে। এই কারণে কেন ভয় পাবে, তার হচ্ছে যে আমাদের এখানে দুইটা নালী আছে, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্যনালী। তখন তার ওই খাদ্যনালীটা চুপসায়া যায়, চুপসায় গিয়ে এই শ্বাসনালী দিয়ে পানি ঢুকে। তখন কি হয়, খাবারটা খাদ্যনালীতে না গিয়ে লাংসে চলে যায়, সে কারণেই আর সে ইয়ে করতে পারে না, সেজন্য পানির প্রতি ভয় থাকে। আর আমরা রেবিস আক্রান্ত কুকুর কিভাবে চিনবো যে এটা রেবিস আক্রান্ত বা আক্রান্ত কিনা? রেবিস আক্রান্ত কুকুর জিহ্বা বার করে মানে হাঁপাইতে থাকে, জিহ্বা বার করে থাকে সবসময়, ওটা জিহ্বা থেকে সবসময় লালা বের হবে, তারপর ওটা হাঁপাইতে থাকবো, ওটা হচ্ছে যে কাউরে কামড় দিব, এটা হচ্ছে স্থির থাকবে না। ওই রেবিস আক্রান্ত মানুষ যেরকম মানে হচ্ছে মানুষও ঠিক সেম আচরণই করে, কতক্ষণ এইদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, উল্টাপাল্টা বকে, এই ধরনের সমস্যা থাকে। ওই আক্রান্ত ব্যক্তি থেকে কোনো রোগ ছড়ায় কিনা, বা উনি ঠান্ডা দিল বা চিবির দিল বা এরকম কামড় না, ওই ধরনের আক্রান্ত ব্যক্তি থেকে কোনো রোগ ছড়ায় না, তবে ছড়ানোর পসিবিলিটি আমার মনে হয় আছে। কারণ হচ্ছে যে স্ক্র্যাচ, সে যদি নখ দিয়ে ইয়ে করে, এটা মেডিকেলে আমি আমার এক টিচারকে করছিলাম যখন ইয়েতে, স্যারে বললো যে না, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে যে থাকতে পারে। কুকুরে কামড় দিলে যদি হয়, তাহলে রেবিস আক্রান্ত লোক যদি কামড় দেয় তাহলে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন আমরা কিভাবে বুঝবো যে রেবিস আক্রান্ত কি আক্রান্ত না কুকুর? দুইটা লক্ষণ। আরেকটা হচ্ছে যে রেবিস আক্রান্ত কুকুর কিন্তু কামড় দেওয়া 10 দিনের মাথায় মারা যাবে, 10 দিনের মাথায় মারা যাবে। তাহলে আপনাকে যে কুকুরটা কামড় দিচ্ছে, আপনি যদি এলাকার কুকুর হয়, এলাকার বিশেষ করে আপনি যে এলাকায় আছেন, কুকুর তো ওই এলাকায়, কুকুর তো একটা নির্দিষ্ট এলাকায় থাকে, বা অনেক সময় বাড়ির কুকুর থাকে, পালা কুকুর, কামড় দিলে আপনি যদি, অথবা বিড়ালে কামড় দিচ্ছে, যে কিন্তু আমরা যদি দেখেন যে 10 দিন বিড়ালটা বাঁচে আছে, তাহলে বুঝতে হবে তার রেবিস নাই, আপনার কোনো ভয়ও নেই। ঠিক আছে, যদি রেবিস থাকে কুকুর 10 দিনের মধ্যে মারা যাবে, এবং ওই লোকও 15-20 দিন পরে রেবিস ডেভেলপ করবে, ওই লোকও মারা যাবে। ঠিক আছে, যদি টিকা না দেয়, টিকা দিতে হবে। হ্যাঁ অবশ্যই। আপনি কি জানেননি যে আসলে রেবিস আছে কি নাই? আমাদের তো সেরকম কোনো। এখানে আরেকটা আমি শুনছি যেটা, যে জলাতঙ্ক বা কুকুরে কামড় দিলে ওই স্থানে ডিটারজেন্ট টাইপ বা সাবানের